কিছু কিছু বই পড়ে এমন হয় না যে বলতে অনেক কিছুই চাই, কিন্তু কিভাবে বলবো ভাষা খুঁজে পাওয়া যায় না। আজকে যে বইটার ব্যাপারে আমি কথা বলবো সেটা পড়েও আমার অনেকটাই এরকমই হয়েছে। বইটি হচ্ছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে প্রকাশিত হওয়া একটি কল্পবিজ্ঞান থ্রিলার রহস্য কাহিনী 1982। লেখক হচ্ছেন শ্রী অনিন্দ্য সেনগুপ্ত। অনিন্দ্যবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগে অধ্যাপনা করেন, ফলে এই বইতে তার বিষয়ের যে ঝলক ফুটে উঠেছে তাতে বোঝা যায় যে তিনি নিজের চলচ্চিত্র বিষয়টিকে কতটা ভালোবাসেন। সে যাই হোক, কিন্তু মূল প্রশ্ন এটা এখনো থেকে যাচ্ছে যে বইটি পড়ে বইটি নিয়ে বলার মতন ভাষার কেন অভাব হলো আমার। এর দুটো ব্যাখ্যা হতে পারে। হয় বইটি এতটাই ভালো যে মন্ত্রমুগ্ধ হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছি, অথবা বইটি পড়ে আমার কিছুই মাথায় ঢোকেনি, তাই বলার মতন কোনো ভাষা পাচ্ছি না। এর মধ্যে কোনটা ঘটেছে এই বইয়ের ক্ষেত্রে? আসুন আলোচনা করা যাক। প্রথমে আগে বইটির কাহিনীকে নন স্পয়লার ভাবে ছোট্ট করে একটু বলে নিই। 1982 সালে বাণীনগর বলে একটি শিল্পনগরীর খানিক দূরে কালীদহ বলে একটি রহস্যময় জায়গায় কোনো এক সন্ধেবেলায় নিখোঁজ হওয়া 4 জন ছেলে মেয়েকে পরের দিন ভোরবেলায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আর তার সাথে নিখোঁজ হয় তাদেরই বড় একজন সিনিয়র দাদা রণজয় কর্মকার। পেশায় সে ছিল একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। সকলের নিখোঁজ হওয়ার আগের সপ্তাহে গুজব রটে গিয়েছিল যে রণজয় নাকি এমন একটা মেশিন তৈরি করছে যার ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এবারে রহস্য তখন আরও ঘনীভূত হয় যখন নিখোঁজ হয়ে যাওয়া সেই 4 জন ছেলে মেয়েকে জিজ্ঞাসা করা হয় তাদের নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে। তখন তারা কেউই কোনো জবাব দিতে চায়নি যে তাদের সাথে আসলে কি ঘটেছিল। তাদের প্রিয়সী রণজয় দা যে আর ফিরে আসবে না সেটা তারা অনুমান করে নিয়েছিল। এই ঘটনার প্রায় 39 বছর পরে তারা হঠাৎ জানতে পারে যে নিখোঁজ হওয়ার 10 বছর পরে অর্থাৎ 1992 সালে নাকি তাদের প্রিয় রণজয় দা ফিরে এসেছিল এবং লাস্ট ইয়ার অর্থাৎ 2021 সালে কোভিডে আক্রান্ত হয়ে সে মারা গেছে। কিন্তু মারা যাওয়ার আগে রণজয় দা তাদের জন্য রেখে গিয়েছে একটি রহস্যময় যন্ত্রের ব্লুপ্রিন্ট, যেটা হয়তো একটা টাইম মেশিন। সেই মেশিনের দ্বারা কি সম্ভব হবে সেই 1982 সালের সন্ধে পাল্টে ফেলা, নাকি সেই মেশিন তৈরি হলে এই পৃথিবীর বুকে ঘনিয়ে আসতে পারে অন্য কোনো অন্ধকার? জানতে হলে পড়তে হবে এই 1982 বইটিকে। তো এই বইটিকে আদৌ পড়া উচিত হবে কিনা সেটা বলতে গেলে আগেই এর পজিটিভ পয়েন্টগুলো নিয়ে একটু বলে নেওয়া দরকার। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে গল্পের প্লট। কাহিনীর সামারি শুনে মনে হতে পারে যে এটা আবার সেই চেনা টাইম ট্রাভেল স্টোরি লাইন যা আমরা মোটামুটি একজন কল্পবিজ্ঞান সাহিত্য ভক্ত হিসেবে জানি, কিন্তু না, এখানে এই কাহিনীটি আমাদের ভাবনাকে মাত দিয়ে দেয়। চেনা ছকে গল্প শুরু হয়ে কখন যেন সেটা অন্যদিকে টার্ন নিয়ে নেয় ভাবা যায় না। টাইম ট্রাভেলের কনসেপ্টকে এখানে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেটা গল্পটিকে একটা আলাদাই মাত্রা এনে দেয়, তার সাথে সাথে একটা রিফ্রেশমেন্টও এনে দেয়। এবং এটা আমার বলতে দ্বিধা নেই যে কিছু ক্ষেত্রে হয়তো আমাদের 2-1টা হলিউড মুভির কথা মনে পড়তে পারে, কিন্তু তারপরে যেইভাবে অনিন্দ্যবাবু গল্পের মোড় ঘুরিয়ে দেন সেখানে আমাদের চেনা অলমোস্ট সব ছকই ফেল করে যায়। সেই কারণে এই গল্পের এরকম ইউনিক প্লট আমার কাছে প্রথম পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে লেখা স্টাইল। এই কাহিনীটি সম্পূর্ণটাই একদম সিনেমার চিত্রনাট্যের স্টাইলে লেখা হয়েছে, যেটা বাংলায় আমার পড়া প্রথম একটি কাহিনী। এর আগে হ্যারি পটার অ্যান্ড দ্য কার্স চাইল্ডের ক্ষেত্রে এরকম চিত্রনাট্য পড়েছিলাম, তাই বাংলায় এরকম অভিনব স্টাইলে লেখাটা আমার খুব পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, চিত্রনাট্য স্টাইলে শুরু হলেও কাহিনী ধীরে ধীরে শ্রুতিনাটক টাইপে লেখা হয়েছে মাঝে, এবং শেষে এসে গল্পের ন্যারেশন স্টাইলও ইউজ করা হয়েছে, যেটা একদম ফ্রেশ টেক বলেই আমার মনে হয়েছে। তবে শুধু যে এখানে এই স্টাইলে শেষ হয়েছে তা কিন্তু নয়, যেখানে দরকার সেখানে রিপোর্টের মতন করে লেখাও রয়েছে এই কাহিনীকে। এরকম মাল্টিপল স্টাইলের লেখা, তাও আবার একটি কাহিনীতে, আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে এর লেখনী।
অনিন্দ্যবাবুর লেখাই প্রথমবার আমি পড়লাম এবং সত্যি বলছি এরকম ডিটেল ভাবনা ভেবে লেখা আমি কাল সন্দর্ভ সিরিজের বই দুটির পরে ওনার লেখাতেই পেলাম। এই কাহিনীর মধ্যে রয়েছে অনেক জটিলতা, যেটা কখনো কখনো গিয়ে মনে হয় যে যা সব মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তারপরেই সেই বিষয়টিকে এত সুন্দরভাবে পাঠকদের কাছে ক্লিয়ার করা হয় যে আর কোনো কনফিউশন থাকে না। আর একজন লেখক যখন নিজের জটিল চিন্তা ভাবনাকে পাঠকদের কাছে একদম ক্লিয়ার করে দিতে পারে, তখনই প্রমাণ হয়ে যায় যে সেই লেখনী কতটা বলিষ্ঠ। তার সাথে আরও একটা কথা কিন্তু অতি অবশ্যই বলতে হয়, সেটা হলো এই কাহিনী কিন্তু আমাদের ভাবনার গণ্ডির সীমাবদ্ধতাকে ছিঁড়ে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ দেখায়। সেটা হলো সম্ভাবনার পথ, যেটা আমার খুবই ভালো লেগেছে। তাই আমার কাছে এই লেখনী হচ্ছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং। যে কোনো কাহিনীতে যে ক্যারেক্টারগুলি প্রধান চরিত্রে থাকে, তাদের যদি বিল্ড আপ ঠিকঠাক না করা হয়, তাহলে সেই ক্যারেক্টারদের কর্মকাণ্ডের পিছনের মোটিভেশন বুঝতে খুব অসুবিধা হয়। এখানে কিন্তু যারা মেন ক্যারেক্টার, তাদের বিল্ড আপগুলোকে আলাদা আলাদা করে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে আমরা সহজেই বিশ্বাস করতে পারি যে এই চরিত্রটি এই কাজটি করতে সক্ষম। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সেই জায়গায় হয়তো ধন্দ লেগে যায় যে কি ব্যাপার, কি কেস ঘটলো। সেখানেই কিন্তু আরেকটি ভাবনার প্রকাশ ঘটে, সেটা হলো সম্ভাবনা, যেটা আমি আগের পয়েন্টেও তুলে ধরেছিলাম। এর বেশি কিছু বলবো না, তাহলে স্পয়লার হয়ে যেতে পারে। যাই হোক, তো এই ক্যারেক্টার বিল্ডিংও আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে মাল্টিপল জনরার মিশ্রণ। কাহিনী প্রথমে যেভাবে শুরু হয় তাতে মনে হয় আমরা বুঝি কোনো রহস্য কাহিনী পড়ছি, তারপর সেই কাহিনীতে চলে আসে গতিময়তা আর সাথে আসে থ্রিলার পোর্শন। এই পর্যন্ত গিয়ে যখন মনে হচ্ছে যে না, এটা মনে হয় সম্পূর্ণ রহস্য গল্পই হয়ে যাবে, ঠিক তখনই ঢুকে যায় কল্পবিজ্ঞানের পোর্শন। কিন্তু না, এখানেও শেষ হয় না, এর সাথে কন্টিনিউয়াস চলতে থাকে বেশ কিছু সামাজিক ভাবনাও, যেখানে কিছু জায়গাতে লেখায় রাজনৈতিক কিছু বিষয় উঠে আসে। এই কাহিনী কিন্তু এইভাবে অনেক জনরাকে ফলো করে তৈরি, ফলে এতগুলো জনরা মিলেমিশে গোটা কাহিনীকে খিচুড়ি বানাতে পারত, কিন্তু সেটা না হয়ে বরং একটি উপাদেয় সুপাচ্য পদে পরিণত হয়েছে, যেটা একজন সাহিত্যপ্রেমীর আহরণ করতে কোনোভাবেই কোনো রকম সমস্যা হবে না। খুব বেশি তথ্য আমি দেব না, নাহলে স্পয়লার হয়ে যেতে পারে। তাই এই মাল্টিপল জনরার মিশ্রণ আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে কাহিনীর এন্ডিং। এখানে কাহিনীকে একদমই ওপেন এন্ডিং দেওয়া হয়েছে, আপনি এখানে নিজের পছন্দ মতন এন্ডিং ভেবে নিতে পারেন, এখানে সেই অপশনও দেওয়া হয়েছে। এটাকে অনেকটা বলা যেতে পারে ইন্টারেক্টিভ স্টোরি টেলিং, যেন কাহিনী আপনাকে পড়তে গিয়ে অপশন দিচ্ছে যে আপনি কোন দিকে কাহিনীকে এন্ড করতে চান। এর থেকে ডিটেলে বলতে গেলে একদমই স্পয়লার হয়ে যাবে, তাই আমি এখানেই এই পয়েন্টের ইতি টানছি। তবে হ্যাঁ, একটি কথা অতি অবশ্যই বলতে চাই, সেটা হলো কাহিনী কিন্তু শেষ হয়ে হয় না শেষ, এইভাবেই রাখা হয়েছে। চাইলে অনিন্দ্যবাবু এর সিকুয়েলের দিকেও যেতে পারেন, আবার চাইলে এখানে এই জিনিসটাকে পাঠকদের হাতে ছেড়ে ইতি টানতে পারেন। এখন অনিন্দ্যবাবু কোন পথে হাঁটবেন সেটাই দেখার। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে। বইটিতে মোট 365টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 450 টাকা। বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে। হার্ড কভারের কোয়ালিটি আমার খুবই ভালো বলেই মনে হয়েছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে সত্যি আর কিছু বলার নেই। কল্পবিশ্ব মানেই এই দুটি বিষয় একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। কিন্তু প্রুফ রিডিংয়ে এবার আমার একটু সমস্যা লেগেছে। এত দারুণ একটি কাহিনীতে এই ধরনের মুদ্রণ প্রমাদ সত্যিই চোখে লাগে। আমি আশা করব আগামী এডিশনে এগুলি ঠিক হয়ে যাবে। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি, আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা ফিল হয়নি। যেহেতু চিত্রনাট্যের ধরনে লেখা, তাই আশেপাশে স্পেসিং যে একটু সাধারণের তুলনায় বেশি হবে সেটাই স্বাভাবিক। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ ও অলঙ্করণ নিয়ে। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন উজ্জ্বল ঘোষ। উজ্জ্বল ঘোষবাবুর করা প্রচ্ছদ আমার বেশ ভালো লাগে এবং এই বইতেও তার বিরূপ মন্তব্য আমি করব না, রাদার বলা ভালো করতে পারছি না, কারণ এই প্রচ্ছদটি আমার খুবই ভালো লেগেছে। এবারে আসি অলঙ্করণের বিষয়ে। বইটির মধ্যে টাইম ট্রাভেলকে বোঝানোর জন্য বেশ কিছু অলঙ্করণ রয়েছে, যেটা গল্পের প্লট বুঝতে আরও বেটারভাবে সাহায্য করে। উজ্জ্বলবাবুর করা এই অলঙ্করণগুলিও আমার বেশ ভালো লেগেছে। এবারে নেগেটিভ পয়েন্টে আসা যাক। সত্যি বলতে এই কাহিনী নিয়ে আমার কোনো রকম কোনো নেগেটিভ পয়েন্ট নজরে আসেনি, শুধুমাত্র মুদ্রণ প্রমাদ ছাড়া, যেটা আমি অলরেডি বলেই দিয়েছি।
এবার উপসংহারে আসি। শুরুতেই যে প্রশ্ন করেছিলাম যে বইটি পড়ে কেন আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না বলার মতন, তার কারণ বইটি যে শুধুমাত্র এক অসাধারণ পাঠ অনুভূতি দেবে তা নয়, তার সাথে আপনাকে রীতিমতন ভাবাবে তার বিষয়বস্তু নিয়ে। আর যখন সেই মোড়ে একজন মানুষ চলে যায় তখন মনে হয় খানিকক্ষণের জন্য একটা মানুষ বাকরুদ্ধই হয়ে যায়, যেটা আমার সাথে হয়েছিল। অতএব আশা করি আমার আলোচনা থেকে ক্লিয়ার হয়ে গেছে যে বইটি কেমন। এবার কথা হচ্ছে বইটি কারা পড়বেন। কল্পবিজ্ঞান সাহিত্য প্রেমীদের কাছে এই বই তো একটা খনি বললেও কম বলা হবে, তবে যারা রহস্য এবং থ্রিলার কাহিনী পড়তে পছন্দ করেন তাদেরকেও আমি এই বই পড়ার জন্য রেকমেন্ড করব। তবে হ্যাঁ, একটি বিষয় আমি একটু সাবধান করে দিতে চাই, সেটা হলো এই কাহিনী পড়ার সময় কিন্তু অশান্ত মস্তিষ্ক হলে কাহিনীর বিষয়বস্তু মাথার এক আলোকবর্ষ দূর দিয়েও চলে যেতে পারে। তাই আমি এটাই সাজেস্ট করব যে খুব ধীর স্থির শান্ত মস্তিষ্ক নিয়ে এই কাহিনী পড়বেন, তাহলে এই কাহিনীর বিস্তৃতি পার করে বিশাল হওয়ার অপার সম্ভাবনা আপনার কাছে খুলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি এই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।